বাংলা আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, বৈদিক জ্যোতিষ দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানটি কার অনুষ্ঠান? অবশ্যই অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়ের একটি অনুষ্ঠান। আর বৈদিক জ্যোতিষ নিয়ে রীতিমতন তিনি কিন্তু গবেষণা করছেন এবং আগামী দিনেও করে চলবেন, এবং জ্যোতিষটাই বা বৈদিক জ্যোতিষটাই তার ধ্যান জ্ঞান সাধনায় পরিণত হয়েছে। বাস্তব জীবনে তিনি একজন শিক্ষক এবং প্রধান শিক্ষকের ভূমিকা যেমন পালন করছেন, পাশাপাশি তিনি বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমি ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারিও বটে। সুতরাং বুঝতেই পারছেন যে প্রত্যেকটি মানুষকে বৈদিক দিশা দেখাচ্ছেন যে মানুষটি, তিনি কিন্তু হলেন অধ্যাপক জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়। আজকে আমাদের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা কিন্তু খুব সুন্দর একটি বিষয়। সেই বিষয়টা নিয়ে উনি আমাদের খুব সুন্দর ক্লিয়ার করে দেবেন। বিষয়টা অবশ্যই আমি ওনার কাছে যাব যখন আপনারা সকলেই শুনতে পারবেন। কিন্তু তার আগে যেটা বলতেই হয় যে সুদূর বর্ধমানবাসী তিনি, এবং বর্ধমান থেকে তিনি কিন্তু আমাদের সকলের রিকোয়েস্টে এবং আপনাদের সকলের রিকোয়েস্টে উনি কিন্তু এখানে চলে আসেন, এবং সোনার বাংলার পর্দায় ঠিক এই দিন এই সময় এই চ্যানেলে আপনারা এই প্রোগ্রাম দেখতে পান। পাশাপাশি এখন যেমন আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে এই প্রোগ্রাম দেখছেন, পাশাপাশি কিন্তু এই প্রোগ্রাম ইউটিউবে থেকে যাবে। আপনারা কিন্তু পরবর্তীকালেও এই অনুষ্ঠানগুলো বারে বারে দেখতে পারবেন, এবং যখন সার্চ করবেন তখন পরপর অনুষ্ঠানগুলো কিন্তু দেখিয়ে দেবেন। অধ্যাপক সায়ন্তন শাস্ত্রী বলে আপনারা সার্চ করবেন, অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। কারণ ওনার যে কথাগুলো হয় সেই কথাগুলো কিন্তু খুব মূল্যবান কথা। বৈদিক জ্যোতিষের মাধ্যমে তিনি কিন্তু দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে। তাই উনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান কথা। আজকেও কিন্তু ঠিক সেই রকমই বিষয় থাকবে, এবং সেই বিষয়টা নিয়ে আমরা একদম গভীরে প্রবেশ করব। আর তার সাথে অবশ্যই আপনাদের ফোন থাকবে, আর ফোন অলরেডি এসেও গেছে, কিন্তু ফোন আমরা নেব। কিন্তু তার আগে আমরা অবশ্যই আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি বিশিষ্ট বৈদিক জ্যোতিষ শ্রী সায়ন্তন শাস্ত্রী মহাশয়কে। আগেও বলেছি, আবারও বলছি, তিনি কিন্তু বর্ধমান জ্যোতি দিশারি বৈদিক একাডেমির ফাউন্ডার, প্রিন্সিপাল এবং সেক্রেটারি, এবং প্রত্যেকটি মানুষকে বৈদিক জ্যোতিষের মাধ্যমে যিনি দিশা দেখাচ্ছেন, আলো দেখাচ্ছেন। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, আমি জ্যোতিষাচার্য শ্রী সায়ন্তন শাস্ত্রী। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করব, আপনারা কম বেশি সকলেই জানেন যে জুলাই মাসের 27 তারিখে শনি মীন রাশিতে বক্রী হয়েছে এবং বুধের নক্ষত্র নিয়ে বক্রী হয়েছে। এবার এটা নিয়ে আমাদের একটা খুব সুন্দর মোটামুটি আলোচনা হয়েছে যে শনির বক্রী হওয়া কি আমাদের জীবনে খুব খারাপ একটা প্রভাব নিয়ে আসবে? আমি এক কথাই বলবো না। কেন? কারণ হচ্ছে শনি বর্তমানে যে রাশিতে অবস্থান করছে সেটি হচ্ছে মীন রাশি, এবং মীন রাশির অধিপতি বৃহস্পতি সে কিন্তু এখন উচ্চস্থ ঘরে অবস্থান করছে, এবং এই উচ্চস্থ ঘরে অবস্থান তিনি করবেন হচ্ছে যে পরে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত উনি থাকবেন। তারপর কিন্তু উনি কিছুদিনের জন্য আবার সিংহ রাশিতে ট্রানজিট করবেন। এবার আরেকটা জিনিস যেটা এখানে বলে দিই, সেটা হচ্ছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত বৃহস্পতি কিন্তু অস্তমিত হয়ে থাকছে। তাই এই আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু একটু আমাদের ফলটা 19-20 হবে, বা একটু আমাদের মেপে চলতে হবে। কিন্তু যখনই 13 তারিখের পর বৃহস্পতির অস্তমিত অবস্থা কেটে যাবে, তখন কিন্তু শনি মীন রাশিতে অবস্থান করার কারণে কিন্তু আমাদের জীবনে খুব একটা খারাপ প্রভাব নিয়ে আসবে না। কারণ বৈদিক জ্যোতিষের সূত্র অনুযায়ী যখন কোনো গ্রহ যে ঘরে বক্রী হয় সেই ঘরের অধিপতি যদি উচ্চস্থ অবস্থায় থাকে, তাহলে সেই গ্রহ কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয় না। আচ্ছা, এটা বৈদিক জ্যোতিষ অনুসারে। এবার আমাদের এই যে ট্রানজিট, এই ট্রানজিটকে জানতে গেলে সবার প্রথমে আগে যেটা, সেটা হচ্ছে আমাদের
গ্রহদের মধ্যে যে 9টা গ্রহকে আমরা মূল বিবেচনা করি, সেই 9টা গ্রহের মধ্যে শনি হচ্ছে সব থেকে ধীরগামী গ্রহ। আচ্ছা এবং যখন শনি বক্রী হয় তখন সে কিন্তু আরো ধীর হয়ে যায়। তাহলে আমি এক এক রাশি করে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমেই আসি যেটা, আচ্ছা, তার আগে কি আমরা একটি ফোন নিয়ে নেব, তারপর নিয়ে কি নিন, আমরা নিয়ে রাশি নিন। অনুযায়ী? নিয়ে। আচ্ছা, দর্শক বন্ধুদের একটু বলি যে আমরা তো খুব সিরিয়াস একটা আলোচনায় রয়েছে, যে যেহেতু 27শে জুলাই থেকে শনি বক্রী হয়েছে, তো কোন রাশির উপর কিভাবে তার প্রভাব পড়বে সেটা উনি কিন্তু পর্যায়ক্রমে বলবেন। তো সুতরাং আমরা ফোন নিচ্ছি, কিন্তু একটু পরে আমরা আবার ফোন নেব, অর্থাৎ আলোচনাটা একটুখানি আমরা শুনে তারপরে কিন্তু আমরা ফোন নেব। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার দিদি, আপনাকে নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আসলে দেখি খুব ভালো, ওনার ভালো নলেজ আছে অ্যাস্ট্রোলজির ব্যাপারে, খুব ভালো লাগে। একদম, বলুন। আমি সুভাষিনী মুখার্জি বলছিলাম। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি বলুন 78 সাল। কত সাল? 78 সাল। 78 সাল, 1 ফেব্রুয়ারি 1978। সময়টা বলুন। রাত্রিবেলা 10টার সময়। রাত্রি 10টার সময়। আর জন্মস্থান কোথায় আপনার? হাওড়াতে। হাওড়াতে জন্ম। আর ছিল। হ্যাঁ, স্যারকে একটু মানে জানতে চাইছিলাম, সময়টা একদমই ভালো যাচ্ছে না। আচ্ছা, মানে বিশেষ করে 2025-এর মার্চ এপ্রিল থেকে আরো বেশি প্রবলেম। আমি নতুন একটা জবে ঢুকেছিলাম 19-20 বছর একটা জব করার পরে, একটু প্রবলেম এলো। তো এই বছরে মার্চ এপ্রিলে আবার চেঞ্জ করলাম, দিয়ে এখন প্রায় মাস আপনার এবার আপনার আপনি কন্যা শুনুন, এবার লগ্ন, আপনি শুনুন। ট্রানজিটের একটু কি কোনো বেটার ফল, মানে আমার কি? হ্যাঁ, শুনে নিন, শুনে নিন। কন্যা লগ্ন, তুলা রাশি। আপনার এখন যেটা সেটা হচ্ছে 5th হাউসে রাহু ট্রানজিট করছে, যার ফলে আপনার 5th হাউসে রাহু ট্রানজিট করার ফলে আপনার কিন্তু একটা মানসিক অস্থিরতা কিন্তু তৈরি করছে। দ্যাটস, আপনি কিন্তু স্যাটিসফাইড হতে পারছেন না। এবং আপনার এই সময়ে যে দশা চলছে সেটাও কিন্তু দশাটা চলছে, কেতুর দশা চলছে। আচ্ছা, কেতুর অন্তরে আপনার কিন্তু এখন যেটা সেটা হচ্ছে শনির দশা চলছে। এবং এই হ্যাঁ, কেতুর অন্তরে শনি দশা চলছে, যে শনি আপনার দ্বাদশভাবে আছে। এবং এখানে আপনার যদি আমি এই হিসাবে দেখি তাহলেও আপনার পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হচ্ছে, আপনার প্রতিযোগিতার জায়গাটাকে অত্যাধিক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আপনি না, স্টেবিলিটি এখন পাবেন না, স্টেবিলিটি এখন পাবেন না। এবং কারণ হচ্ছে যে পরে আপনার এই কেতুর দশা শেষ না হলে, কারণ কেতুর অন্তরে শনি, এরপরে বুধ আসবে। বুধ যদিও আপনার ভালো বসে আছে, পঞ্চমভাবেই বুধ বসে আছে, যদিও বুধও আপনার লগ্নপতি হচ্ছে। এবার এখানে লগ্ন পঞ্চম হলে কিন্তু এখানে আপনার যেটা এমনিও সপ্তম ভাব, মানে আপনার লগ্ন সাপেক্ষে সপ্তমে কেতু বসে আছে, এবং শনি যে সে দ্বাদশস্থ হয়েছে। শুধু তাই নয়, এই সময় আপনার আর একটাও জিনিস যেটা সেটা হচ্ছে যে পরে আপনার কিন্তু কিছুটা ব্যয়ও বৃদ্ধি করেছে। আচ্ছা, সেটা কি আপনি রোগের বুঝতে কারণে পেরেছেন? ব্যয় বৃদ্ধি করেছে। হ্যাঁ স্যার, দুটো জিনিস জিজ্ঞেস করছি একটু, যে মানে বুথটা পড়লে কি একটু বেটার হবে? অবশ্যই বুধটা পড়লে একটু বেটার পাবেন, কারণ বুথটা পড়লে একটু বেটার পাবো। লগ্নপতি, হ্যাঁ লগ্নপতি এবং দশমপতি কাজের জায়গাটা বেটার পাবেন। আচ্ছা স্যার, আপনি যে ট্রানজিটটা বলছেন রাহুটা আছে, ওটা কি চন্দ্র থেকে ট্রানজিটটা? হ্যাঁ, চন্দ্র থেকে বলছি, চন্দ্র থেকে ট্রানজিট, চন্দ্র থেকে বিচার করতে, সেই হিসাবে আপনার 5th হাউসে চন্দ্র যাচ্ছে। তো একটু স্যার আরেকটু বেটার টাইম কি? আরেকটু বেটার টাইম পাবেন, আরেকটু বেটার টাইম পাবেন যখন 2027-এ শনি ট্রানজিট করবে। কারণ এখানেও 6th হাউসে শনি, মানে আপনার যেহেতু হচ্ছে যে পরে দেখুন, আপনাকে যদি আমি আপনার ট্রানজিটে চন্দ্র সাপেক্ষে যাই, তাহলে আপনার এখন শনি 6th হাউসে ট্রানজিট করছে। 6th হাউস প্রতিযোগিতার জায়গা, দ্যাট শনি প্রতিযোগিতার জায়গায় বসা মানে, এবং শনি বিলম্বের কারক গ্রহ, এটা জানেন আপনি, অ্যাস্ট্রোলজিটা জানেন, একবারে না জানা নন, সেটা আমি কথাবার্তাতেই বুঝতে পারছি। তো শনিটা কি স্যার মেশে গেলে আপনি বলছেন? মেসে গেলে হয়তো ভাবছেন যে নিচস্থ হলে খারাপ দেবে, কিন্তু তাহলেও আপনি কিছুটা বেটার পাবেন। এবার দেখুন আপনার, হ্যাঁ কিছুটা হলেও বেটার পাবেন, কারণ অ্যাটলিস্ট কি হচ্ছে, সপ্তম ভাবে যাচ্ছে। এখানে কি প্রতিযোগিতার জায়গায় শনিটা বসে গেছে না, এবং সে আপনার পঞ্চমপতি হচ্ছে, পঞ্চমপতি হয়ে সে প্রতিযোগিতার জায়গায় বসে গেছে শনি, আপনি এবং পঞ্চম ভাবে রাহুও তা করতে করতে বেরিয়ে যাবে। আপনি আপনার প্রশ্নের অ্যানসার গুলো কিন্তু ওনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন, এতটা সময় কিন্তু সাধারণত দেওয়া হয় না।
অবশ্যই পাবেন, বললাম তো। এবার দেখুন এটা মানে এরা এখানে স্যার একটুখানি না ফিয়ার করে দিয়েছে স্যার, বলছে কম্বাস্টেড প্ল্যানেট ফল দিতে পারবে না। কোনোদিনই নয়, কম্বাস্টেড প্ল্যানেট অবশ্যই ভালো ফল দেয়। কম্বাস্ট প্ল্যানেট ফল ভালো দেয় না, কারণ কম্বাস্ট প্ল্যানেট সবসময় চেষ্টা বল প্রাপ্ত হয়। এবার সেই ওরিয়েন্টেড তাকে কাজটা ভালো করে করতে হবে। যার জন্মযোগে যে প্ল্যানেট কম্বাস্টটাকে থাকে তাকে সেই রিলেটেড কাজটা ভালো করতে হবে। আপনি এত সিরিয়াস তো আপনি ফোনে কেন জানছেন? আপনি তো কাছাকাছি চলে আসতে পারেন। ঠিক আছে, চলুন আমরা এবার আমাদের মূল বিষয়টাতে যাই, না হলে মূল বিষয়টা আলোচনা করতে হবে। হ্যাঁ, আমি একটু বলি যে সুভাষিস বাবু, আপনি তো ভীষণ অনেকটাই জানেন, নিজের সম্বন্ধে আপনি ভালো সিরিয়াস। তো আপনি কাছাকাছি চলে আসুন। আর সব থেকে যেটা বড় কথা, যে এই 25 মিনিটের সংক্ষিপ্ত প্রোগ্রামের মধ্যেও উনি কিন্তু আপনার প্রত্যেকটি প্রশ্নের ধরে ধরে উত্তর দিয়েছেন। তো সুতরাং বুঝতেই পারছেন যে আপনি যখন আবার মানে ওনার কাছে আসবেন, তখন কিন্তু আরো 50টা প্রশ্নের উত্তর উনি কিন্তু দিয়ে দেবেন। তার জন্য একটু কাছে আসা দরকার। আমরা প্রথমেই যে রাশিটায় আসবো সেটা হচ্ছে মেষ রাশি, এবং এই মেষ রাশির শনি হচ্ছে দশম এবং একাদশ ভাবের অধিপতি। আচ্ছা, বর্তমানে দ্বাদশ ভাবে শনি ট্রানজিট করছে, এবং এখানে শনি বুধের নক্ষত্রে আছে। তো এই সময় মেষ রাশির সেটা হচ্ছে পারিবারিক কারণে খরচা বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি করবে। আপনাদের এমনিও খরচা বৃদ্ধি হতে পারে, এবং একাদশভাবে রাহু থাকার কারণে একটা কথা মেষ রাশির ব্যক্তিদেরকে আমি বলবো, এই সময়ে কোনো রকম কোনো চটজলদি সাফল্য পাওয়ার আশা করবেন না বা করতে যাবেন না, কারণ আপনাদের কিন্তু দ্বাদশভাবে শনি বসে আছে। আচ্ছা, এবং আপনাদের কিন্তু শনির 7.5 প্রথম যে ধাপ, সেই প্রথম ধাপও কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি জীবনে শনি 7.5 আমাদের আসে, সেটা কিন্তু আমাদের এক্সামিনেশন নিতে আসে, আমাদের পরীক্ষা নিতে আসে। তাই যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তারা এই সময়টা কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির নবম এবং দশম ভাবের অধিপতি হচ্ছে শনি, সে আমাদের এখন একাদশভাবে বসে আছে। বৃষ রাশির এই সময় যারা হয়তো কর্মে কোনো দ্রুত সাফল্য চাইছেন, সেটা কিন্তু একটু ত্বরান্বিত হবে, আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনারা যদি সঠিকভাবে ধৈর্য ধরে কর্ম করে যান, তাহলে কিন্তু আপনাদের সাফল্য অবশ্যই আসবে। এরপরে আমি আসছি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির শনি হচ্ছে অষ্টম এবং নবম ভাবের অধিপতি, সে কিন্তু দশম ভাবে বসে আছে, সে এখন দশম ভাবে বসে আছে। তো এই মুহূর্তে মিথুন রাশি তাদের কিন্তু একটু কর্মক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, এবং 9th হাউসে আপনাদের রাহু অবস্থান করার কারণের জন্য কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার শিকার, বাবার হেলথ ইস্যু, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, এবং সমস্যাজনিত কারণে আপনাদের কিন্তু সঞ্চিত অর্থ কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করবে। এরপরে যেটা আসি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি হচ্ছে শনি, যে আমাদের শনি বসে আছে হচ্ছে নবম ভাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্কট রাশি যারা আছেন তাদের কিন্তু একটু ভাগ্য বিড়ম্বনা, তারপরে হচ্ছে এবং দেখুন যেখানে শনি বসে আছে সেই গ্রহটাও কিন্তু আপনাদের রাশি অর্থাৎ লগ্নেই বৃহস্পতি বসে আছে। তো সেক্ষেত্রে একটু শারীরিক সমস্যা, যাদের মোটামুটি 50 আপ এজ, তাদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনে একটু সমস্যার সৃষ্টি করবে, এবং ভাগ্যের দিকেও কিন্তু পূর্ণ সহযোগিতা বা সহায়তা কিন্তু পাবেন না। আচ্ছা, কারণ পাবেন সেটা কবে থেকে পাবেন, আগস্ট মাসের 13 তারিখের পর থেকে পাবেন। তবে এখানে একটা জিনিস আপনাদের দশা অন্তর্দশাটাও দেখতে হবে। আচ্ছা, আমরা কি একটা ফোন নিয়ে নেব? না, আমি এটা বলিনি, তারপরে আচ্ছা, তাহলে আমরা পুরোপুরি মীন রাশি অবধি শুনে নি, তারপরে আমি আসছি সেটা হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি হচ্ছেন শনি, তিনি এখন বর্তমানে অষ্টম ভাবে বসে আছেন। সিংহ রাশির কিন্তু এই সময়ে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে,
এবং দ্বাদশে আপনাদের বৃহস্পতি যে ষষ্ঠপতি এবং আপনাদের পঞ্চমপতি দ্বাদশে অবস্থান করার কারণের জন্য আপনাদের কিন্তু এমনিও বৃহস্পতি কিছুটা কিন্তু ব্যয় বৃদ্ধি করবে। কন্যা রাশি পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে শনি, সে এখন সপ্তম ভাবে অবস্থান করছে। এবং আপনাদের সব থেকে বড় জিনিস যেটা কন্যা রাশি, তাদের কিন্তু লগ্ন অর্থাৎ কন্যা লগ্নের যে অধিপতি বুধ তার নক্ষত্রেই কিন্তু শনি ট্রানজিট করছে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুব একটা কন্যা রাশির কিন্তু খারাপ যাবে না, বরঞ্চ তুলনামূলক ভালোই ভালোই যাবে। যাবে। বিশেষত যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে। তুলা রাশির চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে শনি, তারা কিন্তু তিনি কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। এবং তুলা রাশির যে ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি দশমে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এই সময় তুলা রাশির যারা নতুন কোনো কাজের চেষ্টা করছেন, বারবার হয়তো প্রতিযোগিতায় ব্যর্থ হচ্ছেন, তাদের জন্য কিন্তু আমি বলবো 13ই আগস্টের পর সময়টা কিন্তু অত্যন্ত শুভ। তারা কিন্তু এই সময় কিন্তু যদি সঠিক মাধ্যমে চলেন তাহলে কিন্তু ভালো সময় পাবেন। এবং পঞ্চমপতি ষষ্ঠে যাওয়ার জন্য একটু বিলম্ব করতে পারে, কিন্তু অবশ্যই জন্মছকে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা দেখতে হবে, নাহলেও তুলা রাশির জন্য সময়টা খুব খারাপ নয়। বৃশ্চিক রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি হচ্ছে শনি, যে পঞ্চমে অবস্থান করছে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু সময়টা খুব একটা ভালো কিন্তু যাবে না, খুব একটা ভালো যাবে না। তবে যেহেতু বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের নবম ভাবে বৃহস্পতি গোচর করছে, পঞ্চমপতি সে এখন নবম ভাবে আপনাদের গোচর করছে। এইটা আপনাদের কিন্তু একটা ভালো, বিশেষত যদি কারুর বৃহস্পতি মানে জন্মছকে বৃহস্পতি ভালো থাকে এবং বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু বৃশ্চিক রাশি পাবেন। কিন্তু শনি যেহেতু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে শনি কিন্তু আপনাদেরকে একটু ডিস্টার্ব দেবে এবং বক্রি অর্থাৎ যেহেতু স্লো মোশনে শনি যাচ্ছে। এরপরে তো দশা অন্তর্দশা আছে। হ্যাঁ, দশা অন্তর্দশা আছে, কারণ শুধুমাত্র ট্রানজিট সাপেক্ষে যদি আমরা ফল বিচার করতে যাই ঠিক। তাহলে আমাদের এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ আমাদের জ্যোতিষে যেরকম আমাদের ন্যাটাল চার্টে গ্রহদের অবস্থান থাকে, তার সাথে দশা অন্তর্দশার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিরাট আছে। গুরুত্বপূর্ণ কারণ ভূমিকা আছে। আমাদের দশা এবং অন্তর্দশা যখন যে গ্রহের চলে, তারাই কিন্তু মেল আমাদেরকে রুলিং করে নিয়ে যায়। তাই এই জায়গাটা কিন্তু বারবার আমাদেরকে কিন্তু দেখতে হয় এবং তার সাথে ট্রানজিটটাকেও আমাদের বিচার করতে হয়। সেই জন্যই চেম্বারে এসে সময় দিয়ে দেখাতে হয়। কারণ একটা জিনিস প্রথমেই বলি, জ্যোতিষ কোনো প্রশ্ন উত্তরের খেলা নয়, একদম। এবং জ্যোতিষকে সঠিকভাবে বিচার করতে গেলে তার জন্য একটা সময় প্রয়োজনীয় সময়ের প্রয়োজন। আমি আজকে এখানে আধ ঘন্টা বসবো, এই আধ ঘন্টার মধ্যে আপনাদের যদি বলি এখন 10 জনকে আমি বলে দেবো, সঠিক কখনো এইভাবে বলা যায় না। তো মোটামুটি সেটা- ভাবে অ্যাপারেন্টলি যেটা দেখা যায় সেটা হ্যাঁ, বলা যায়। একটা ক্লায়েন্টকে ঠিকঠাক ভাবে বিচার করতে গেলে 45-50 মিনিট সময় লাগে। এবারে আমি ধনু লগ্নের ক্ষেত্রে বলি, দ্বিতীয়পতি এবং চতুর্থপতি দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি চতুর্থ ভাবে অবস্থান করছে। তো ধনু রাশির যারা আছেন তাদের কিন্তু এই সময় কিন্তু একটু মায়ের হেলথ ইস্যু কিন্তু দেখা দিতে পারে, আচ্ছা। বা মায়ের হেলথ ইস্যুর কারণে কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা। এবং ধনুরাশির সাপেক্ষে যে আপনাদের লগ্নপতি যে বৃহস্পতি, সেও কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে। তো সেখানে আপনাদের কিন্তু কিছুটা সমস্যার জায়গা কিন্তু তৈরি হবে, বা পারিবারিক কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা তৈরি করবে। আচ্ছা। মকর রাশির লগ্নপতি এবং দ্বিতীয়পতি হয়ে তৃতীয় অবস্থান করছে, অলরেডি সাড়ে পেরিয়ে এসছেন। এবং মকর রাশি সাপেক্ষে আপনাদের দ্বাদশপতি যে, সেও সপ্তমে কিন্তু অবস্থান করছে। বিশেষত যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু ভালো দেবে, তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়। কিন্তু যারা থার্ড হাউসে লগ্নপতি, এই সময় আপনাদের যোগাযোগও আসবে, কিন্তু সেকেন্ড হাউসে আপনাদের রাহু অবস্থান করার কারণে কিন্তু
কিছু ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করবে। এটা মকর রাশির ক্ষেত্রে বলা হলো। মকর রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে লগ্নপতি এবং দ্বাদশপতি সে দ্বিতীয়ভাবে বক্রী হয়ে অবস্থান করছে। এবার আপনাদের অনেকের কিন্তু কুম্ভ যারা আছেন কুম্ভ রাশি, তো কুম্ভ রাশি সাপেক্ষে এবং ষষ্ঠভাবে বৃহস্পতিও অবস্থান করছে। তো সেই হিসাবে আপনাদের কিন্তু শারীরিক সমস্যার কারণে কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করবে। তাই প্রত্যেকে একটু শারীরিক দিকটা কিন্তু নজর রেখে চলবেন। মীন রাশির একাদশপতি এবং দ্বাদশপতি হচ্ছে শনি, সে আপনাদের অবস্থান করছে লগ্নে। একটু সঙ্গে থাকুন, এক্ষুনি আপনার সাথে এই সময়টা আপনাদেরকে একটু আয় ব্যয়ের সমতা রেখে চলতে হবে এবং যে লগ্নপতি আপনাদের, সেই লগ্নপতি কিন্তু পঞ্চমে আপনাদের উচ্চস্থ ঘরে অবস্থান করছে। শুভ দশা চললে এই সময়টা কিন্তু নিজেকে মেলে ধরার সময়। বাহ, আমরা একদম রাশি ধরে উনি কিন্তু বলে দিয়েছেন, প্রত্যেকটা মানে রাশি ধরে ধরে উনি কিন্তু বুঝিয়ে এবার দিয়েছেন। এখানে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে পরে আপনাদের যে ফলাদেশ আমি বললাম সেটা অনেকের ক্ষেত্রে মিলতে পারে, অনেকের ক্ষেত্রে মিলবে না, সেটা খুব স্বাভাবিক, কারণ এটা একটা ওভারঅল একদম ভিশনে বলা হলো। এখানে আপনার দশা অন্তর্দশা এবং সেখানে আপনার জন্মছকে গ্রহটা কোন জায়গায় অবস্থান করছে, তার বলবত্তা কতটা আছে, এগুলো সবই বিচার করতে হবে। কারণ একটা জিনিস হচ্ছে, 9টা গ্রহ তো আর আমাদের সবারই জন্য সমানভাবে ফল প্রদান করে না। তো জন্মছক নাহলে তো ধরুন আমাদের যেতেই হতো না, আমরা তো এরকম শুনতাম, তাহলে তো আর কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ারই প্রয়োজন ছিল না। সত্যি তাই, উনি কিন্তু এই কথা বলেছেন যে একটি জন্মছক বিচার করতে কিন্তু কারণ 45 থেকে 50 মিনিট সময় লাগে। একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটি জন্মছক একজন সফল জ্যোতিষীর কাছে একদম নতুন গল্পের সূচনা করে। এটা একটা দারুণ মূল্যবান কথা বললেন, যে একজন সত্যিকারের জ্যোতিষীর কাছে এক একটা জন্মছক কিন্তু এক একটা নতুন গল্প। আমরা অনেকেই এই গল্পগুলো শুনি খুব সুন্দর যে বললেন কারুর আপনি। লগ্ন পঞ্চম নবমে বৃহস্পতি অবস্থান করা মানেই তার জীবনে আর কোনো কিছু দরকার নাই, খুব তার ভালো হয়ে গেল। কিন্তু কি দেয় না। দেখুন, কেউ নবমে বৃহস্পতি নিয়ে সাধু হয়েছে, কেউ নবমে আবার বৃহস্পতি নিয়েই বড় ব্যবসাদারও হয়েছে, কেউ নবমে বৃহস্পতি নিয়েই বাবার সাম্রাজ্যে বসেও অন্ন ভোজন করছে। কারণ আমাদের জীবনে ভাবের সাথে গ্রহের যেরকম একটা সম্বন্ধ আছে, ঠিক একইভাবে সেই গ্রহটা যেভাবে অধিপতি, তারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি করে। আর আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে যারা অনুষ্ঠান দেখছেন, আমাদের হাজার হাজার বন্ধু এখন আমাদের অনুষ্ঠান দেখছেন, ইউটিউবের মাধ্যমে লাইভ হচ্ছে, আর ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছেন, তাছাড়া সোনার বাংলা চ্যানেলে তো দেখতেই পাচ্ছেন। তো সকলেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ওনার ভিতরে কতটা গভীরতা রয়েছে। বৈদিক জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন, ধ্যান জ্ঞান সাধনায় পরিণত হয়েছে এই বৈদিক জ্যোতিষ। তার জন্যই উনি কিন্তু বারবার যেটা বলছেন যে 45 থেকে 50 মিনিট সময় লাগে যে কোনো একটি জন্মছক বিচার করতে। এখান থেকে অ্যাপারেন্টলি বলে দেওয়া যায়, তার ভিত্তিতে যে সবটা মিলবে সেটা কখনোই আপনারা ভাববেন না। একটা দুটো প্রশ্নের উত্তর থেকে আলাদা, একটা জন্মছকে বহু কিছু বিচার করার জায়গা আছে। সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে আমার জন্মছকের গ্রহটা সেটা কোন তত্ত্বে আছে। একদম, যেমন আজ আপনাদের ছোট্ট আমি একটা কথা বলে যাচ্ছি, যাদের দেখবেন যে মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশিতে রবি আছে, তাদের মধ্যে একটা আত্মতেজের জায়গা তৈরি করবে। এবং এরা জীবনে যদি কোনো রকম কোনো ঘাত প্রতিঘাত আসে, বা রবি যদি আপনার লগ্নপতির মিত্র গ্রহ বা যোগকারক গ্রহ হয়, আপনাকে জীবনে মানুষ ঠেলে ফেলে দিতে চাইলেও আপনি আবার ঠিক ঘুরে দাঁড়াতে পারবেন। এটা আমার এই যেটা কথাটা বললাম, এটা মিলিয়ে দেখে নেবেন এবং কমেন্টস করবেন, কারণ এগুলো আমার দীর্ঘ রিসার্চের ফল। এটা সত্যিই তাই, এটা রিসার্চেরই ফল। উনি যেহেতু মানে রিসার্চ করছেন, আমি বহু ক্লায়েন্টে দেখেছি যাদের মেষ, সিংহ, ধনুতে রবি আছে, তারা জীবনে যত যাই হোক তারা ঠিক ঘুরে দাঁড়াবে। কারণ মেষের রবি আমাদের মধ্যে যেটা সংঘর্ষের আগুন তৈরি করে, সিংহের রবি আত্মতেজ বৃদ্ধি করে,
এবং ধনুর রবি ধর্মের আগুন তৈরি করে। তাহলে যে ধর্মের পথে চলে নৈতিক জয় তার একদিন অবশ্যম্ভাবী। যার মধ্যে আত্মতেজ আছে সে নিজেকে আজ না হোক 5 বছর বাদে হলেও ঠিক মেলে ধরবে, যদি তার সেই আত্মতেজ নিয়ে লড়াই করার ক্ষমতা থাকে। বাহ, খুব সুন্দর। এবং কিন্তু মেষের বলতে রবিকে বলতে- আমি বললাম যুদ্ধের অগ্নি মানে এখানে যুদ্ধক্ষেত্র না, আমরা জীবন যুদ্ধে কতটা সফল হব, ঠিক, ঠিক। কারণ আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন কিছু না কিছুর সাথে যুদ্ধ করে যাচ্ছি। একদম একদম প্রতিনিয়ত আমরা কিন্তু যুদ্ধে অবতীর্ণ হচ্ছি। কিন্তু আজকে মানে সত্যি ওনার কাছ থেকে অনেক অনেক কিছু শুনবার রয়েছে, কিন্তু সময় মানে একদম শেষ হয়ে গেছে বলে আমরা আজকে আর শুনতে পাচ্ছি না। যিনি লাইনে ছিলেন এবং প্রচুর বন্ধু ছিলেন, সরি আমি ফোনটা নিতে পারলাম না, কিন্তু আপনারা যোগাযোগ করুন। কোথায় ওনাকে পাচ্ছেন বলে দিচ্ছি, কলকাতার বন্ধুরা বেহালা ম্যান্টনের সানরাইজ, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও শিয়ালদাতে অ্যাস্ট্রো পয়েন্ট এই চেম্বারেও আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। এবং বর্ধমানে উনি তো মানে বর্ধমান নিবাসী, তাই বর্ধমানে খাপুকুর কালনা রোড, বর্ধমান খাপুকুর কালনা রোড, এখানে কিন্তু ওনার নিজস্ব বাড়ি এবং নিজস্ব চেম্বার রয়েছে। এখানে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা ফোন করুন। দেখুন যোগাযোগ করে যে নাম্বারটা যাচ্ছে 9126163707, এই নাম্বারে যোগাযোগ করুন। অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা চাইছেন যে ওনার সঙ্গে পরামর্শ করবেন, প্রতিবিধান ধারণ করবেন, অবশ্যই অনলাইনের বন্ধুরা ওনার সঙ্গে যোগাযোগ করুন। দূর দূরান্ত থেকে বন্ধুরা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করেন, কারণ প্রত্যেকটা মানুষই চান একজন গবেষক জ্যোতিষকে, এবং যার মধ্যে গভীরতা রয়েছে। আর এই গভীরতা এবং যে গবেষণা সেটা কিন্তু ওনার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। আপনাদেরকে একটাই জিনিস বলবো, হাতে একাধিক রত্ন পড়ার কোনো প্রয়োজন নাই। রত্ন নাও অনেক সময় পড়তে হতে পারে, কিন্তু আপনি যদি আপনার টার্গেট প্ল্যানেটটাকে হিট করতে পারেন না, আপনার জীবনের রূপরেখা কিছুটা হলেও বদলাতে বাধ্য। সুতরাং বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ভাষায় উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং আপনিও জীবনে সফল হন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে নমস্কার, জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকুন। সোনার বাংলা আমার